পুরো ঘর জুড়ে জিনিসপত্র ভেঙে চুরে পড়ে আছে। বিছানায় শান্ত হয়ে শুয়ে আছেন জেমা বেগম। তার এক হাত ধরে রেখেছে অদ্রিত। ঘুমন্ত জেমা বেগমের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে সে। সামনে জুনায়েদ সাহেব আর আয়েশা বেগম। জুনায়েদ সাহেবের মুখ গম্ভীর। তিনি দাঁড়ান না সেখানে, বের হয়ে যান ঘর থেকে। আসিফ আর আয়েশা বেগম সেদিকে তাকিয়ে চাপা দীর্ঘশ্বাস ফেলে। এইভাবে আর কতদিন অদ্রিত? তোমার বাবা যতই উপরে শক্ত দেখাক, আমি তো জানি তিনি ভিতরে ভিতরে কষ্ট পান। বাবার কাছে যাও। কথা না বাড়িয়ে চলে গেলেন আয়েশা বেগম। অদ্রিত জেমা বেগমের মাথায় হাত রাখল। ঘুমের মধ্যেই বিড়বিড় করছে তিনি। আসিফ অজানা নয় কি বলছে জেমা বেগম। একে একে ঘরে সব কিছু গুছিয়ে ফেলে অদ্রিত নিজ হাতে। সব কিছুর মাঝে হাতে চলে আসে একটা ফটো ফ্রেম। ভেঙে গিয়েছে, কিন্তু ভিতরের ছবিটা এখন অক্ষত। হাস্যজনক জেমা বেগমের সাথে ছোট একটা বাচ্চা, বয়স 2 বছর প্রায় হবে। সাথে জেমা বেগমের স্বামী নজরুল সাহেব। হাত বুলে অধীর বাচ্চাটার উপর। সে নিজে বয়স শতেক আগে ছবিটা তুলেছিল। নজরুল সাহেবের উপর নজর পড়তেই হাত সরিয়ে নেয় অদ্রিত। চোখে মুখে ফুটে ওঠে ক্রোধ। ছবির দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে শোধায়, একমাত্র আপনার জন্য আজ আমার মা ফুফু মানসিক রোগী। ছোট ভাইয়া আমাদের সাথে নেই। নিজে থেকেও বেশি ভালোবেসেছিলাম আপনাকে। পরিবারের কথা চিন্তা না করে আপনার হাত ধরে পালিয়েছিল ঘর থেকে। তার প্রতিদান কি দিলেন আপনি? মানসিক রোগী বানালেন আমার ফুফুকে, কেড়ে নিলেন ছোট নিষ্পাপ বাচ্চাটাকে। আপনি তো আপনার পাপের শাস্তি পেয়েছেন। প্রকৃতি নিজ হাতে আপনাকে শাস্তি দিয়েছে, কেড়ে নিয়েছে পৃথিবীর বুক থেকে। কিন্তু আমার ফুফু আজও ভালোবাসে আপনাকে, অপেক্ষায় থাকে আপনার আর আপনার ছোট বাচ্চাটার। অন্ধ ভালোবাসা কয়েকটা জীবন নিঃশেষ করে দিয়েছে। ছবিটা রেখে নজরুল সাহেবের ছবিটুকু ছিঁড়ে ফেলে অদ্রিত, টুকরো টুকরো করে। তাকায় জেমা বেগমের দিকে। তেমনি ঘুমের মধ্যে একটা কথাই বলে যাচ্ছেন, বাবুকে নিয়ে ফিরে আসো আমার কাছে। অদ্রিত ভাবে, কাউকে ভালোবাসলে বুঝি তার পরিণতি এমন হয়? সেও তো একটা মেয়েকে ভালোবাসে, তাহলে কি তার পরিণতিও এমন হবে? না, সে ভালোবাসে, তবে চোখে কালো কাপড় বেঁধে অন্ধের মতো নয়। জুনায়েদ সাহেব নিজ ঘরে, দেওয়ালে বাবা মায়ের ছবি টানানো। সেদিক পানেই তাকিয়ে আছেন। সেদিন যদি বিয়ের আসন থেকে তার বোন পালিয়ে না যেত, তাহলে হয়তো আজকে তার বাবা তাদের সাথেই থাকতো। মা গত হয়েছিল জুনায়েদ সাহেবের ছোট থেকেই। হৃদরোগে আক্রান্ত ছিলেন জুনায়েদ সাহেবের বাবা। বিয়ে আসন থেকে মেয়ে পালিয়ে যাওয়ার ধাক্কা সহ করতে পারেননি তিনি। ফলস্বরূপ ত্যাগ করেন পৃথিবীর মায়া। সেদিন থেকে বোনের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তিনি। জেমা, তুই একবার যদি বলতিস অন্য কাউকে ভালোবাসিস, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তার সাথে তোর বিয়ে দিতাম। কিন্তু তুই কি করলি? কোনোদিন ক্ষমা করব না তোকে। কেটে গেছে 2 দিন। জুনায়েদ সাহেবের মুখ ফ্যাকাশে। মিটিমিটি হাসছে আয়েশা বেগম। ছেলে পছন্দের পাত্রীকে দেখতে যাবেন তারা আজকে। মেয়ে সম্পর্কে সব তথ্য ছেলে তাকে দিয়েছে। তার ছেলেকে কোনো মেয়ে পাত্তা দিচ্ছে না শুনে খুশিতে পা যেন পড়ছেই না জুনায়েদ সাহেবের। ছেলে তাকে সারাদিন আতঙ্কের উপর রাখে। তিনি নিজেই নাহারকে ছেলের বউ বানাতে রাজি হয়েছিলেন, কিন্তু বিপত্তি ঘটে তখন যখন জানতে পারেন মেয়ে ঘাড়তেরা। প্রথমে ভেবেছিলেন মেয়েটা হয়তো জানে না অদ্রিত মন্ত্রী, তাই ঘুরিয়েছে। কিন্তু এখন শুনলেন মেয়ে জেনেও অদ্রিতকে ঘুরাচ্ছে। তখন মাথায় হাত জুনায়েদ সাহেবের। হাসি মাখা মুখখানা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। ভেবেই নিয়েছে রাজি হবে না। অডি চলে গেছে পার্টি অফিসে। আয়েশা বেগমকে সাথে নিয়ে ছেলে দেওয়া ঠিকানায় রওনা দেন তিনি। কোনো গার্ডকেই সাথে নেন না। গার্ড দেখে যদি মেয়ে বাড়ি না করে দেয়। কেস ফাইল হয়েছে তুহিনের নামে। জুবায়ের সাহেবকে কিছু করতেই হয়নি। তার নাতনিকে যে বাসায় রেখে গিয়েছেন সেই নাকি সব কিছু করেছে। নাহার এখনও জাগে না, তাকে কে বাঁচালো? এই 2 দিন বাড়ি থেকে বের হয়নি সে। ঘরে থাকতে আর ইচ্ছা করছে না, তাই তো সিনুকে নিয়ে বেরিয়ে পড়ল বাইরে হাঁটতে। আপু তোমাকে চিন্তিত দেখাচ্ছে। নাহার বলল, তেমন কিছু না, ভাবছি আমাকে বাঁচিয়েছিল কে। তুহিন বলল, আমার মনে হচ্ছে আমি তাকে আগেও দেখেছিলাম আপু। নাহার বলল, তাহলে সেদিন যে বললি তুই চিনিস না? তুহিন বলল, হ্যাঁ চিনি না, তবে চেনা চেনা লাগছে। কথা বলতে বলতে অনেকটা এগিয়ে এসেছে তারা। রাস্তায় 2 দিকে বৃষ্টির পানি জমে আছে। হঠাৎ একটা গাড়ি তাদের পাশ ঘেঁষে গেল। চিৎকার করে উঠল নাহার। নোংরা জমে থাকা পানি মাখামাখি হয়ে গেল তাদের শরীরে। তাছাড়া আরেকটু হলেই গাড়িটা লেগে যাচ্ছিল তাদের। গাড়িটা থেমে গেল।
নাহার কাপড় ঝাড়তে ঝাড়তে গাড়ি চালকের গোষ্ঠী উদ্ধার করছে। গাড়ি থামতে দেখে রেগে মেগে তেড়ে যায় সেদিকে। ভিতরের থেকে বেরিয়ে আসে ড্রাইভার। নাহার বলল, গাড়ি কি দেখে চালাতে পারেন না, নাকি চোখ কপালে তুলে গাড়ি চালান? বড়লোকিপনা দেখান? কি করলেন আমাদের অবস্থা? তাছাড়া আরেকটু হলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেত। আপনাকে ড্রাইভিং লাইসেন্স কে দিয়েছে? এটা কি আপনাদের ওই বড় গাড়ি যাওয়ার রাস্তা? ড্রাইভার বলল, ক্ষমা করে দিন আফা, ভুল হয়েছে। আসলে বুঝতে পারিনি এমন হবে। কিন্তু থামছেই না নাহার, একের পর এক কথা শুনিয়ে যাচ্ছেন। সিনু এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। ভিতরে বসে থাকা জুনায়েদ সাহেব আর থাকতে পারলেন না, বেরিয়ে এলেন তিনি। ভেবেছিলেন এবার অন্তত মেয়েটা থামবে, কিন্তু ঘটল তার ভাবনার সম্পূর্ণ উল্টো। বাহ বাহ, এতক্ষণে গাড়ি থেকে বের হওয়ার সময় হলো। এক্ষুনি যদি আমার বা আমার ভাইয়ের কিছু হয়ে যেত, তার দায়ভার কি আপনারা নিতেন? এক ঝাঁক কথা শুনিয়ে সিনুর কাছে গেল নাহার। এপিট করে সিনুকে ভালো করে দেখছে। জুনায়েদ সাহেব রেগে গেলেন, এতগুলো কথা তাকে শুনিয়ে দিল। ততক্ষণে গাড়ি থেকে আয়শা বেগমও নেমে পড়ল। ভারী অসভ্য মেয়ে তো তুমি। একে দোষ করেছে, তার উপর অসভ্য বলায় মাথায় আগুন লেগে গেল নাহারের। দ্রুত বেগে এসে জুনায়েদ সাহেবের সামনে দাঁড়ালো। দাঁত কট মটিয়ে বলল, কাকে অসভ্য বলছেন আপনি? বড়লোক হয়েছেন এজন্য যা খুশি করবেন, আর আমরা কিছু বললেই অসভ্য হয়ে যাব? বলুন না, আরেকবার বলুন। নাহারের হঠাৎ সামনে আসায় হক চড়িয়ে যায় জুনায়েদ সাহেব। সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়, তাই সাহস নিয়ে বলল, বললে কি করবে তুমি? এদিক ওদিক দেখল নাহার। সামনের দিকে পাথর পড়ে থাকতে দেখে চট করে হাতে তুলে নিল। আয়শা বেগম বুঝতে পারলেন নাহার কি করতে চাইছে, তাই তিনি আটকে ফেলল নাহারকে। রাগে ফোঁস করছে নাহার। আয়শা বেগম বলল, শান্ত হও মা, পরের বার থেকে দেখে শুনে গাড়ি চালাবে। তুমি ক্ষমা করে দাও ওকে। তোমাদের কোথাও লাগেনি তো? একেবারে শান্ত হয়ে গেল নাহার। চোখ জোড়া গোল গোল করে আয়শা বেগমের দিকে পূর্ণ দৃষ্টি ফেলল। কানে ভাসল আয়শা বেগমের বলা মা ডাকটা। আয়শা বেগম বুঝতে পারলেন না হঠাৎ কিভাবে শান্ত হয়ে গেল মেয়েটি। যে হাতে নাহারের হাত ধরেছে আয়শা বেগম, সেই দিকে একবার তাকালো নাহার। কি সুন্দর অনুভূতি। আগে তো কখনো কেউ এত মিষ্টিভাবে আমাকে মা বলেনি। আদুরে হাতে ছোঁয়া। নরম হয়ে এলো নাহারের কণ্ঠ। সে বলল, না আমাদের কিছু হয়নি। গলায় এত পরিবর্তন দেখে জুনায়েদ সাহেব মুখ বেঁকালেন। এতক্ষণ কি কঠোর কণ্ঠ ছিল, কান ঝালাপালা হয়ে যাচ্ছিল তার। আয়শা বেগম হাত রাখতেই নাহারের গলায় কেঁপে উঠল নাহার। আয়শা বেগম ততক্ষণে হাত সরিয়ে নিলেন। তোমার কি শরীর খারাপ হয়েছে? চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। নাহার বলল, না না আমি ঠিক আছি, আপনারা যেতে পারেন। গাড়িতে উঠে পড়ল সবাই। আয়শা বেগম যাওয়ার আগে একবার দুইবার ভাই বোনের মাথায় হাত বুলিয়ে দিলেন। গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথেই নাহার জুনায়েদ সাহেবকে দেখে বলল, আন্টি ওনাকে বলবেন রাস্তায় নেমে এইভাবে কোনো মেয়ের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া না করতে। বয়স হয়েছে তবুও এত জেদ, বড়লোক মানুষ। হেসে ফেলল আয়শা বেগম। জুনায়েদ সাহেব খটমট করে তাকালো নাহারের দিকে। মুখ বাঁকালো নাহার। জুনায়েদ সাহেব আর আয়শা বেগমকে চা দিলেন হেলেনা বেগম। বসলেন জুনায়েদ সাহেবের পাশে। নাতনি বড় হয়েছে, এভাবে বিয়ের প্রস্তাব আসতেই থাকে। সব কথা প্রায় হলো। জুবায়ের সাহেব প্রশ্ন করলেন, ছেলের নাম কি করে? আসিফ মাহমুদ, মন্ত্রী আসিফ মাহমুদ। নড়ে চড়ে বসলেন জুনায়েদ সাহেব। আবার নড়ে চড়ে বসলেন জুবায়ের সাহেব। মজা করছে ভাবলেন, কিন্তু যখন দেখলেন সত্যি তখন চুপ হয়ে গেলেন তিনি। তার নাতনি কখনোই বিয়েতে রাজি হবে না। রাজনীতিদের অনেক ঘৃণা করে নাহার, কিন্তু এখন তিনি এটা জানাবেন কি করে? তার ভাবনার মাঝে আয়শা বেগম জিজ্ঞাসা করলেন, মেয়ে কোথায়? হেলেনা বেগম জানালেন নাহার বাইরে গেছে। হাসফাস করলেন জুবায়ের সাহেব। কিভাবে তিনি জানাবেন এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয়। জুনায়েদ সাহেব বুঝলেন কিছু বলতে চাইছেন, না করে দিবে নাকি এখন? তিনি বললেন, আমার নাতনি রাজনীতিক আর রাজনীতিবিদ দুটোটাই বেশ অপছন্দ করে। জুনায়েদ সাহেবের মনে হলো জুবায়ের সাহেব কথাটার মধ্যে প্রস্তাবটার নাচক না করে দিলেন। তিনি কিছুতেই হাল ছাড়বে না। জুবায়ের সাহেবকে কিছু বলার আগেই দরজার দিকে নজর গেল। দাঁড়িয়ে পড়লেন তিনি। তুমি এখানে?